হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। দেখতে দেখতে বিদেশের মাটিতে আমাদের 6 বছর কাটানো হয়ে গেল। কি করে সময় কেটে যায় বুঝতেই পারিনি। আর তার সাথে আমার জন্মাষ্টমী পুজো এই বছর 5ম বর্ষ পূর্ণ করলো। প্রত্যেক বছরের মতো এবছরেও জন্মাষ্টমীর পুজো আমি বাড়িতে আয়োজন করেছিলাম, তবে কিভাবে করেছি সবটাই আজকে এবারে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত্রির 12টা, জন্মাষ্টমীর আগের দিন। এখানে আমরা রান্না যে করি সেই রান্নার জোগাড় আমরা করে রেখেছি। জাস্ট প্যানগুলো রেখে ওইদিকে সমস্ত বাসন ধোয়া মাজা হয়ে গেছে। ঘর সাজানোর ভিডিও আমি আর করিনি, আপনাদের দেখাচ্ছি। আমি এবারে জন্মাষ্টমী যেখানটা করব, অ্যাকচুয়ালি গেস্ট রুমটা ছিল, আমি সেখানেই পুজো করব ভেবেছি। আর এই হচ্ছে এবারে আমার ঠাকুরের জায়গা, যেখানে আমি এবারে জন্মাষ্টমী পুজোটা করব। প্রত্যেক বছর আমি ডেকোরেশন করতে করতে ভিডিও করি, কিন্তু এখন জানেন এখন আমার সাথে আমি একা নেই, আমার ছোট্ট দুষ্টুটো রয়েছে, তাই এই বছরে আর ডেকোরেশন করাকালীন আমি ভিডিও করতে পারিনি। ঠাকুরকে এখন এনে বসাইনি, ঠাকুরের যেমন প্রাকৃতিক দিন প্রত্যেক দিন ঠাকুরের চৌকি এনে রেখে দিয়ে এবারে সেটাই করেছি। এবারে ডেকোরেশনটা একটু অন্যরকম, যেহেতু আদির জন্মদিনের জন্য আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম, সেই স্ট্যান্ডটা ইউজ করেছি। আর এবছরে এই যেটা পর্দাটা আমি আগে ঠাকুরের আসনে পাততাম, এবারে সেটা পিছনে দিয়ে দিয়েছি। আর ঠাকুরের আসনের জন্য আমি আর একটা কভার কিনেছি, যেটা আমি এখন এখানে লাগিয়ে দিয়েছি। আর এই হলো এই বছরে নতুন নতুন ডেকোরেশন, একটু গাছ দিয়েও সাজিয়েছি। হ্যাঁ, এটা বাইরে করলে ভালো হতো, এবারে ঘরে করলাম, কারণ এই ডেকোরেশন করার পর ঘরটা কমপ্লিটলি বন্ধ রাখতে হচ্ছে, নয়তো আদি সেটা ওটা টানাটানি করছিল। ওপেনলি করলে সেই রেস্ট্রিকশনসটা থাকতো না, ওকে আমি আটকাতে পারতাম না। প্রত্যেক বছর কিভাবে জন্মাষ্টমী পালন করি বিদেশের মাটিতে, বাজার করা থেকে শুরু করে সবটা আমি কভার করি, কিন্তু এবারে বাজার সুমন করেছে, আমি আদিকে নিয়ে ঘরে ছিলাম। কারণ একই জিনিস বারবার দিলেও সেটা একঘেয়েমি লাগে, তাই এবারে একটু অন্যরকমভাবে আপনাদের সামনে জন্মাষ্টমী পুজো তুলে ধরার চেষ্টা করব। আর ব্যাকড্রপটা আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে, ঘরের ডেকোরেশনও হয়ে গেছে, সেটাও আমি আপনাকে দেখাবো। মানে এখন রাত্রিবেলা, এখন একটু অন্ধকার রয়েছে, এখনও সকালবেলা এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। ওখানে এখন ঠাকুরের জিনিসপত্রগুলো কিছু বার করে রাখা আছে। আর এই যে আমার গোপাল ওখানে রয়েছে, আমি এখানে যাচ্ছি না, এগুলো আমি সব সকালবেলা নিয়ে যাব। এইখানটা দেখুন, এইখানটা একটু রেখেছি। আর এই যে এই হচ্ছে ঘরের ডেকোরেশন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সুজিটা আমি বসিয়ে দিয়েছিলাম। এবারে অ্যাকচুয়ালি শুক্র শনি দুদিন ধরে জন্মাষ্টমী পুজোর সময় ছিল, তবে সকাল 11টার মধ্যে আমায় গোপালকে আমার একটা ভোগ নিবেদন করতেই হতো, তাই সুজিটাই সবার আগে করছিলাম। সুজিটা হালকা বসিয়ে দিয়ে গোপালকে আমি চান করিয়ে তারপর তাকে নতুন জামা কাপড় পরিয়ে সিংহাসনে সাজিয়ে বসিয়ে দেব। আমি যখন প্রথম 2019 সালে ইউএস আসি, তখন কিন্তু আমার সাথে আমি গোপাল আনিনি, কারণ কোথায় কীরকমভাবে থাকবো, কী ঠাকুর আনবো সেটা তখনও ভাবিনি। কিন্তু পরে আমরা ক্যালিফোর্নিয়াতে যখন মুভ করি, সেখানে আমাকে আমার মা বাবা এই গোপাল আমাদেরই এক বন্ধু ইন্ডিয়া গিয়েছিল, তার সাথে পাঠিয়ে দিয়েছিল। আর তারপর থেকেই আমি জন্মাষ্টমীর পুজো শুরু করি। আমার বাড়িতে যতটুকু মনে হয়, যেরকম মনে হয়, আমি গোপালকে চেষ্টা করি নিজের হাতে রান্না করে ভোগ দেওয়ার।
আর তার সাথে তাকে নিজের মনের মতো করে সাজানো। প্রথম বছরে গোপালের জন্য পাগড়ি, বাঁশি আর সিংহাসন আমি বাড়িতেই বানিয়েছিলাম। তারপর আর সময় হয়ে ওঠেনি যে গোপালের জন্য আবার সিংহাসন তৈরি করব। কিন্তু এখন যখনই গোপাল আমার পুজো নেয় বা জন্মাষ্টমী পুজো করি, তখন ওকে ওই পাগড়িটাই পরাই, আর সারাটা বছর ও কিন্তু আমার তৈরি সিংহাসনেই বসে থাকে। এই যে সেই সিংহাসনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি প্রথম বছরে গোপালের জন্য তৈরি করেছিলাম। আর গোপালের জামা, অলংকার সব কিছুই আমি ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসি, কারণ এখানে তো গোপালের জামা সেরকমভাবে পাওয়া যায় না আর ঠিক পছন্দও হয় না। আর ইন্ডিয়া গেলে বিশেষ করে হাতিবাগানে এত সুন্দর সুন্দর কালেকশন থাকে, তো ওখানে চলে যাই। বা মাকে বলে রাখি যে তুমি যখনই জন্মাষ্টমীতে গোপালের জন্য জামা কিনবে, আমার জন্য কিন্তু জামা কিনে রাখবে। তো মা কিছু জামা সুন্দর সুন্দর কিনে রাখে, আর আমি গেলে সেগুলো সব নিয়ে চলে আসি। আর প্রত্যেক বছর গোপালের নতুন অলংকার তো মাস্ট। যাই হোক, গোপালের অলংকার পরিয়ে দিচ্ছি, এরপর ওকে এই আমার তৈরি পাগড়িটা পরিয়ে দেব। তো জন্মাষ্টমী স্পেশাল গর্জাস পাগড়ি তো গোপাল পরবেই, ও পরেও থাকে। ওর কোনো আবদার নেই, ওকে যেটা পরাবো সেটাই পরে সুন্দর করে বসে থাকবে। জন্মাষ্টমী আমি যখনই পালন করি না কেন, সেটা তিথি মেনেই করি। তো এই বছরে শুক্র শনি দুদিন ধরে জন্মাষ্টমী পুজো করা যেত, তবে আমি শনিবার দিন সকালটাই চুজ করেছিলাম। তাই সকালবেলা যেটুকুনি সময় হাতে ছিল তার মধ্যে অন্তত একটা ভোগ ওকে আমি নিবেদন করি নিজের হাতে রান্না করে। তো তার মধ্যে সুজিটা তো থাকে, তবে এবারে সুজি আর পায়েস দুটোই আমি ওকে সময়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তার সাথে থাকে বিস্কিট, চিনি, মাখন। ওগুলো ছাড়া কি আর জন্মাষ্টমীতে গোপালের ভোগ হয়? তাই এই সব কিছুই ভোগ দিয়ে আমি আমার গোপালের পুজো শুরু করি। এরপর সারাদিন নিজের মনের মতো যা যা পছন্দ মনে হয় সেগুলো আমি গোপালকে নিবেদন করি। তবে এই বছরে ইচ্ছে আছে মালপোয়া রান্না করব প্রথমবার, দেখি কী রকম হয়। যেহেতু ঘরটা কার্পেটে ভর্তি, তাই কার্পেটে যাতে দাগ না লাগে আমি একটা প্লাস্টিক পেতে দিয়েছি, তার ওপরই আমি সমস্ত ভোগ দেব। আদারওয়াইজ যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কার্পেটের ওপরে খাবার পড়ে যাবে আর কার্পেটটা নোংরা হয়ে যাবে। তাই ওটা যতটা সম্ভব ক্লিন রাখার জন্য আমি প্লাস্টিকটা ইউজ করেছি। সকালে একটু লাঞ্চে লুচি করেছিলাম, আমার কিছু বন্ধুরাও এসেছিল সকালবেলায় ঠাকুর পুজো দেখার জন্য, আর তার সাথে সাথে তাদেরও একটু লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। ম্যাক্সিমাম গেস্টরা সবাই বিকেলে আসবেন। অলমোস্ট রেডি হয়ে গেছি, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এরপর আদিকে রেডি করিয়ে দেবো। ওকে আমি জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজাই, আগের বারেও সাজিয়েছিলাম, তো এবারেও সাজিয়েছি, কিন্তু ও বেশিক্ষণ এগুলো পরে থাকেনি। অ্যাকচুয়ালি ভীষণ গরম হচ্ছিল, তো একটুখানি ওর জন্য ছবিটা জাস্ট তুলে নেওয়ার জন্য পরানো। ছবিটা তুলে নিয়ে তারপর ও শুধুমাত্র এই সমস্ত কিছু খুলে ফেলেছিল, ও কিছু গায়ে রাখতেই চায়নি। তো যাই হোক, ছোটোখাটো করে একটুখানি ছবি তুলে নিয়েছি। এরপর আমার পুজো করার পালা।
কি বলতে জয় গোপাল আমার বউ বেঁচে বেঁচে একটা শাক এনেছে সমস্ত ভোগ নিবেদনের পরে সন্ধ্যারতি করে মনটা বেশ ভালো লাগছিল। এই বছরের মতো জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে, যেখানে আমি আমার গোপালের পুজো করেছি। গোপাল সবার মঙ্গল করুক এর কামনা করি। এবার সবার গেস্টদের খাওয়া দাওয়ার পালা, তাই আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করছি যারা নতুন আমার ব্লগটা দেখছেন তাদের এই ব্লগটা ভালো লাগবে, আর আগামী দিনের ব্লগগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এতদিন আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই তাহলে পরের ব্লগে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।